পড়ানো হবে, ঠিক আছে? তাহলে এইটা ছবিটা একজন রেখে আসেন, এই ছবিটা ওই জায়গা থেকে রেখে আসেন। তাহলে রেচনতন্ত্র বা আমরা ইউরিনারি সিস্টেম পড়ানো হবে, ঠিক আছে? মানে কিভাবে আমাদের প্রস্রাব তৈরি হয় এবং কিভাবে প্রস্রাব আমাদের শরীর থেকে বের হয়ে যায়, ঠিক আছে? এই যে সিস্টেমটা, এটা হচ্ছে হলো ইউরিনারি সিস্টেম। তাহলে ইউরিনারি সিস্টেমের মধ্যে আমরা এখানে দুই পাশে দুইটা দেখা যাচ্ছে, সাপোজ এই দুটা কিডনি থাকে, দুই পাশে দুটা কিডনি, তারপরে এটা হলো প্রস্রাবের থলি, আর এই পাশে হচ্ছে প্রস্রাব বেরোয় যাওয়ার রাস্তা। হ্যালো, ওকে ওকে। তাহলে আমরা এই দুই পাশে দুইটা কিডনি থাকে, ঠিক আছে? আমরা সংক্ষেপে কিডনি লিখি। দুই পাশে দুইটা কিডনি, এটা হলো ডান পাশে, এটা বাম পাশ, যেটা ধরতে পারেন। দুই পাশে দুইটা কিডনি থাকে, এটা হলো মেরুদণ্ডের হাড় আছে না, লাম্বার ভার্টিব্রা, এই বরাবর থাকে, L1 L2 এরকম জায়গায় থাকে, ঠিক আছে? এই জায়গায় পিছনে, মানে এই হাড়ের সামনের দিকে থাকে, এটা তো ঠিক আছে। তাহলে L1 L2 এই বরাবর থাকে কিডনি, দুই পাশে দুইটা কিডনি থাকে। এরপরে হচ্ছে কিডনি থেকে একটা নালীর মতো নেমে গেছে, ঠিক আছে? এই নামের নাম হচ্ছে ইউরেটার। তাহলে এটা হলো ইউরেটার। তাহলে দুই পাশে দুইটা কিডনি থাকে আর দুইটা ইউরেটার থাকে। কিডনি থেকে ছোট্ট একটা মানে নলের মতো নালী নেমে গেছে, নালী নেমে যে এই নিচের দিকে একটা পৌঁছাইছে। আর এইখানে হচ্ছে দুই পাশে, এই দুই পাশে দুইটা ইউরেটার যে ওপেন হয়েছে হলো একটা পাত্রের মধ্যে, এটার নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার, ঠিক আছে? আমরা শর্টকাটে লিখি ইউবি, ইউরিনারি ব্লাডার, ঠিক আছে? ইউরিনারি ব্লাডার। তাহলে এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারটা হচ্ছে হলো প্রস্রাবের থলি যেটা বাংলায়। এবারে কি হলো, কিডনি থেকে দুইটা নলের মতো নেমে যে গেল, তাহলে কিডনি দুই পাশে দুইটা ইউরেটার থাকে, ইউরেটারের থেকে প্রস্রাব নেমে যে ইউরিনারি ব্লাডারের মধ্যে জমা হয়, ঠিক আছে? ইউরিনারি ব্লাডার হচ্ছে হলো একটা পাত্র। এবার যখন পাত্র ফুল হয়ে যায়, তখন এই ফুল হওয়ার পরে কি হয়, ইউরেথ্রা, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইউরেথ্রা। ইউরেথ্রা, ইউরেথ্রা মানে যেখান থেকে প্রস্রাব বেরোয় যায়, ঠিক আছে? মহিলা এবং পুরুষের ক্ষেত্রে ইউরেথ্রাটা, ভিতরের অর্গানগুলো সবই একই, কিন্তু ইউরেথ্রাটা আলাদা, মহিলাদের থেকে শর্ট আর পুরুষের থেকে লং। তাহলে এবার আমাদের কি কাজ করে, কিডনি কি কাজ করে? আমাদের শরীরের একটা কারখানায় কি হয়, একটা কারখানায় বজ্র পদার্থ থাকে না, এবং বজ্র পদার্থ নিষ্কাশনের জন্য পয় নিষ্কাশন পদ্ধতি থাকে না, একটা কারখানায় কিছু ময়লা তো তৈরি হয়, যে কোনো কারখানায়, তাই না? ময়লা হলে সেই ময়লাগুলোকে বেরোনোর জন্য একটা থাকবে না, ড্রেনেজ সিস্টেম থাকবে বা পথ থাকবে। আমাদের কিডনি হচ্ছে বলা হয় শরীরের শাকন বা শাকনি। তাহলে আমাদের এই যে রক্তের ভিতরে যে দূষিত পদার্থগুলো তৈরি হয়, ঠিক আছে? আপনি কারখানা যখন চলবে তখন কিছু দূষিত পদার্থ তৈরি হবে না? এই যে আপনি এইখানে থাকতেছেন, এই থাকলেও কিন্তু কিছু ময়লা তৈরি হচ্ছে না? আপনার জুতোর সাথে ছিল, আপনার শরীরের সাথে থাকতে পারে, যেগুলো নিজেই পড়ছিল। এবার দেখবেন একসাথে একটা লোক সমাগম হলে সেইখানে কিন্তু পরিষ্কার না করলে কিন্তু সেই জায়গায় ফিরে আবারই গ্যাদারিং করা যায় না এবং অপরিষ্কার হয়ে থাকে। একটা বাসায়ও যদি আপনি 1 মাস থাকেন, দেখবেন যে ঝাড়ু না দিলে আপনার ময়লা টয়লা হয়ে 1 মাস পরে দেখবেন যে কী অবস্থা হয়ে গেছে। তার মানে কি, আমাদের শরীরের ভিতরেও আমাদের ময়লা পদার্থ জমা হয়, যেটা রক্তের ভিতরেও। তাহলে এই ময়লা পদার্থগুলোকে সেকে বের করে দিতে হবে না, নাহলে কি রক্ত কী হবে, রক্ত অপরিষ্কার হয়ে যাবে, দূষিত হবে। আপনার একটা কারখানায় যদি ড্রেনেজ সিস্টেম না থাকে, যে পয় নিষ্কাশন পদ্ধতি না থাকে, তাহলে কি হবে, আপনার ওই যে অপরিষ্কার জিনিসপত্র ওইখানে জমে কারখানা কি হবে, একসময় ওইখানে আর
মানে কারখানা ভর্তি হয়ে যাবে, বজ্র পদার্থ যদি বেরোয় না যায় তাহলে কি অবস্থা হবে? একটা বাড়ির ধরেন, একটা বাড়ি কি করে, আমার বাড়ি করতে গেলে কিন্তু বাথরুম করতে হয়, ময়লা ফেলানোর জায়গা তৈরি করতে হয়, তাই না? তা আমাদের শরীরের ভিতরেও তো ময়লা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। তাহলে এই তৈরি হলে রক্তের ভিতরে যে ময়লা পদার্থ, এটাও তো বের করার একটা সিস্টেম থাকতে হবে, ঠিক আছে? এই সিস্টেমের নাম হচ্ছে এক্সুটরি সিস্টেম বা রেচনতন্ত্র বা ইউরিনারি সিস্টেম, ঠিক আছে? এটা হচ্ছে দুই পাশে আমরা দুইটা যে কিডনি দেখলাম, কিডনির অবস্থান আমি তো দেখালাম। এই কিডনির কাজ হলো আমাদের রক্তের মধ্যে যে দূষিত পদার্থ আছে এই পদার্থগুলোকে প্রস্রাবের মাধ্যম থেকে বের করে দেওয়া। বুঝতে পেরেছেন? আমাদের শরীরে যে দূষিত পদার্থ, কথা বোঝা যাচ্ছে? তাহলে আমাদের কি রক্ত পরিষ্কার থাকে, তাই তো? তাহলে এই জন্য বলা হয় শরীরের ছাঁকনি হলো কিডনি। বোঝা যাচ্ছে? গেল। এরপরে হচ্ছে কিডনি তাহলে রক্ত পরিষ্কার করলো, করার পরে প্রস্রাবের মাধ্যম দিয়ে তৈরি হলো রক্ত, মানে রক্তের দূষিত পদার্থ প্রস্রাবে একসাথে মিশিয়ে আমরা কি করলাম, কিডনি থেকে উৎপন্ন হয়ে আস্তে আস্তে কিডনির ভিতরে কিডনির ভিতরে থাকে নেফ্রন। এই নেফ্রন হলো এক একটা নেফ্রনের, আমি অ্যানাটমি অত ভিতরে যাব না, নেফ্রনের আলাদা অ্যানাটমি থাকে, গ্লোমেরুলাস থাকে, তারপরে লোভ থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে? এখন এই প্রত্যেকটা এই যে কিডনির যে কোষ, এক একটা কোষ, এই কোষটার নাম হচ্ছে নেফ্রন, ঠিক আছে? নেফ্রন। আর ব্রেনের কোষের নাম হচ্ছে নিউরন, ঠিক আছে? এই এক একটা নেফ্রন এই কাজটা করে, ছাঁকনির কাজটা করে। তার মানে কিডনির যে টোটাল কিডনি, এর প্রত্যেকটা কোষ এই ছাঁকনির কাজটা করবে। এবং অসংখ্য কোষ, লক্ষ লক্ষ কোষ দিয়ে কিডনি গঠন হয়েছে, ঠিক আছে? বা কোটি কোটি কোষ দিয়ে কিডনি গঠন হয়েছে। তাহলে প্রত্যেকটা কোষ এই কাজটা করতেছে, এবং এই কাজটা কি করতেছে, দূষিত পদার্থ রক্তের মধ্যে দিয়ে বেরোয় প্রস্রাবের মাধ্যমে দিয়ে বেরোতে সাহায্য করতেছে। এইবার যে জিনিসটা হচ্ছে, প্রস্রাবের সাথে দূষিত পদার্থ তৈরি হয়ে গেল একসাথে, সেটাই হলো ইউরিন বা প্রস্রাব। এবার এই প্রস্রাব কী করলো, এই তৈরি হওয়ার পরে এই নালী দিয়ে আস্তে 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 করে যেতে থাকে। এবার কোথায় যেতে থাকে? একটা জমা রাখার জন্য তো একটা পাত্র দরকার, ঠিক আছে? একটা পাত্র আপনি প্রতিনিয়ত দেখা যে একটা মানে পানি পড়তেছে কোনো জায়গায়, দেখা আমাদের ছাদে যদি একটা ট্যাঙ্কি না থাকে, যদি পাত্র না থাকে, তাহলে কি পানি কি রিজার্ভ করা যেত? প্রতিনিয়ত কি পানি উঠাতো আর মানুষ ট্যাপ দিয়ে ব্যয় করতো? এরকম যে আপনি পানি কি করে, আপনার মাটির তলেদের নিয়ে উঠায় দেখা যাচ্ছে বড় একটা হাউজে রেখে দেয়, তারপরে প্রয়োজন মতো যখন ফুল হয়ে যায় তখন বা প্রয়োজন মতন ব্যবহার করে। এখানে আপনার প্রস্রাব তো প্রতিনিয়ত তৈরি হচ্ছে, আপনার শরীরে প্রস্রাব কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছে। তাহলে তৈরি হয়ে গেলে একটা জায়গায় তো রাখতে হবে, বা একটা পাত্রই তো রাখতে হবে। সেই পাত্রটার নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউবি, ঠিক আছে? এই ইউরিনারি ব্লাডার, এই ব্লাডার যখন ফুল হয়ে গেল, এই ফুল হয়ে গেলে তখন কি হলো, এই ইউরেথ্রা থাকে এখানে, প্রস্রাবের রাস্তা, ঠিক আছে? এই প্রস্রাবের রাস্তার এখানে কিন্তু একটা দরজা থাকে যার নাম হলো স্ফিনক্টার, ঠিক আছে? এই স্ফিনক্টার হলো যখন প্রস্রাবের পাত্রটা ফুল হয়ে যায়, ইউরিনারি ব্লাডার ফুল হয়ে যায়, তখন আমরা কি করে ব্রেনকে কল দেই যে আপনি আপনার দরজা খুলে দেন। খুলে দিলে বাথরুমে গেলে প্রস্রাবটা বেরোয় যায়, টোটাল ইউরিনারি ব্লাডারটা আবার খালি হয়ে যায়, আবার তো প্রতিনিয়ত পূর্ণ হচ্ছে। যখন পুড়ে যায় বাথরুমে যেয়ে আমরা ব্রেনকে কল দেওয়া হয়, প্রস্রাব চাপে না, আমাদের প্রস্রাব কি প্রতিনিয়ত চাপে? আপনার ইউরিনারি ব্লাডার যখন পূর্ণ হয়ে যাবে তখনই আপনার প্রস্রাব চাপবে। আর প্রস্রাব চাপলে আপনি বাথরুমে গেলে তখন দরজাটা খুলে দিলে প্রস্রাবটা বের হয়ে যাবে। ওকে? এক্ষেত্রে ইউরেথ্রাটা হচ্ছে মেল আর ফিমেলের একটা আলাদা, কিন্তু ভিতরের অ্যানাটমি কিন্তু পুরুষ মহিলার একই। বোঝা যাচ্ছে? এবার গেল আমাদের শরীরে যদি কেউর কিডনি বিকল হয়ে যায়, ঠিক আছে? কেউর কিডনি কাজ করতেছে না, এই যে ধরেন কেউর কিডনি আমরা বলি না কিডনি নষ্ট হয়ে গেছে বা কিডনি কাজ করে না, তাহলে কি হবে? কি হবে? ভুল। কিডনি যদি কাজ না করে তাহলে কি হবে? রক্তের ভিতরে যে দূষিত পদার্থ সেটা তো রক্তের ভিতরেই থেকে যাবে, সেটা তো আর কিডনি তো আর বের করতে পারবে না। তাহলে রক্তের মধ্যে কি আমাদের দূষিত পদার্থের মাত্রা বেশি পাওয়া যাবে, তাই তো? তাহলে আমরা কি করি, রক্ত নিয়ে ক্রিয়েটিনিন পরীক্ষা করে দেখি। একটা দূষিত পদার্থর নাম হচ্ছে ক্রিয়েটিনিন। এই ক্রিয়েটিনিন কি করে, কিডনি ছাঁকনির মাধ্যম দিয়ে প্রস্রাব দিয়ে বেরোয় দেয়। এবার যখন আপনার কিডনি নষ্ট হয়ে যাবে তখন কি হবে, রক্তের মধ্যে ক্রিয়েটিনিন বেশি বেড়ে যাবে। তাহলে আমরা কি কিডনি নিয়ে কি পরীক্ষা করা দরকার হয়, কিডনি কাজ করতেছে কিনা বা কিডনি ঠিক আছে কিনা? অনেকে মনে করে যে কিডনি পরীক্ষা করতে হবে, তাহলে তো কিডনি নিয়ে পরীক্ষা করতে হবে।
ঠিক আছে, কিডনি যে কাজ করতেছে সেটা আপনার রক্ত দেখলেই বোঝা যাবে। আর রক্ত যদি পরিষ্কার থাকে দ্যাটস মিন কিডনি কাজ করতেছে। আর রক্ত যদি দূষিত পদার্থে ভরা থাকে তাহলে বুঝতে হবে যে কিডনি আপনার কাজ করতেছে না। তার জন্য আমরা সিরাম ক্রিয়েটিনিন নামে একটা পরীক্ষা করে দেখি, যেটা আমরা কিডনির ফাংশন মানে কিডনি যে কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য। ঠিক আছে, রক্ত নিয়ে আমরা এই পরীক্ষাটা করে দেখব কেন, আমার রক্তের এই ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গেছে কিনা। রক্তে যদি স্বাভাবিক মাত্রা থেকে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে তার কিডনি বিকল হয়ে গেছে, কিডনি কাজ করতেছে না। ওকে, এবার হলো তাহলে কিডনি নিয়ে আর কোনো প্রশ্ন আছে? এবং কিডনি কাজ করে কিভাবে বললাম তো সব। রক্তটাকে সেকে দূষিত পদার্থ প্রস্রাবের সাথে বের হয়ে যায়, এখানে একটা না বেরোনোর জন্য মানে এখানে যেটা নালীর মাধ্যম দিয়ে এখানে ইউরিনারি ব্লাডারের মধ্যে জমা হয়, জমা হওয়ার পরে যখন প্রস্রাব যখন হয় মানে সোজা কথা ইউরিনারি ব্লাডারটা পূর্ণ হয়ে যায় তখন ইউরেথ্রার দিয়ে প্রস্রাবটা বের হয়ে যায়। এটাই হচ্ছে ইউরিনারি সিস্টেম। ওকে, তাহলে গেল। এরপরে হচ্ছে আর একটা সিস্টেম দেখি কি আছে। আমরা আরেকটা সিস্টেম পড়াবো হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মহিলাদের প্রজননতন্ত্র। ঠিক আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। লেজার লাইটটা দেখি একটু, সেটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে মহিলাদের প্রজননতন্ত্র। ঠিক আছে, এখানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো এক্সটার্নাল আর একটা হলো ইন্টারনাল। এক্সটার্নাল মানে বাইরে থেকে যেটা দেখা যায়, আর ইন্টারনাল শরীরের ভিতরে যেটা থাকে যেটা দেখা যায় না। আমরা তাহলে ইন্টারনালটা পড়াই। ইন্টারনালটার মধ্যে হচ্ছে লাইট অফ করে দেন, এটা এই পাশে দিতে পারেন। ইন্টারনালের মধ্যে আমরা এখানে দেখেন এই ছবিটা দিয়ে আছে, ভালো আছে। এটা হচ্ছে দুই পাশে দুইটা ওভারি থাকে, এই ডান পাশে এবং বাম পাশে দুই পাশে দুইটা ওভারি থাকে। ওভারির বাংলা নাম হচ্ছে ডিম্বাশয়, মানে যা থেকে ডিম পাড়ে। ঠিক আছে, মহিলাদের প্রতি মাসের মাঝখানে ঠিক আছে এক পাশের এক একটা ওভারি থেকে এক একটা ডিম নিঃসরণ হয়। ঠিক আছে, যেটাকে আমরা বলি ওভুলেশন। তাহলে দুই পাশে দুইটা ওভারি থাকে। এই ওভারির সাথে দেখেন আঙ্গুলের মতন একটা জিনিস থাকে, এখানে দেখা যাচ্ছে আঙ্গুলের মতন। এই যে একটা আঙ্গুল, তারপরে এটা হাতের মতন দেখা যাচ্ছে না, এই যে এখানে একটা হাত আর আঙ্গুল দিয়ে যেটা মনে হচ্ছে যে এটাকে ধরে রাখছে, এটার নাম হচ্ছে ফ্যালোপিয়ন টিউব। ঠিক আছে, এই দুই পাশে দুইটা ফ্যালোপিয়ন টিউব থাকে, ডান পাশে একটা বাম পাশে একটা। এই আঙ্গুলের মতো যে জিনিসটা এর নাম হচ্ছে ফিমরিয়া। এই যে ডিমটা পাড়ে, এই যে মাসিকের মাঝখানে যে প্রতিটা মহিলা ডিম নিঃসরণ করে, ওই ডিমটাকে আঙ্গুল দিয়ে এরকম ধরে ফেলে, ক্যাচ করে। ঠিক আছে, এটার হলো ফিমরিয়া আর এটার হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। বুঝা যাচ্ছে? ওকে, তারপরে এটার নাম হচ্ছে ইউটেরাস। ঠিক আছে, ইউটেরাস। এই ইউটেরাসের হলো তিনটা ভাগ। একটা হলো আসেন, একটা হলো ফান্ডাস, এটা হলো বডি। ফান্ডাস হলো উপরের অংশ, বডি হলো মাঝখানের অংশ, নিচের নাম হচ্ছে সার্ভিক্স। অনেকের নাম শুনি না, সার্ভিক্সে ক্যান্সার হয়। তাহলে সার্ভিক্সটা কোথায় অবস্থান? এই যে জরায়ুর নিচের অংশের নাম হচ্ছে সার্ভিক্স, এই জরায়ুর মুখ সোজা কথা বলা যায়। তাহলে জরায়ুকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে হলো ফান্ডাস, বডি আর সার্ভিক্স। ওকে, এরপরে হচ্ছে হলো এটার নাম হচ্ছে যোনিপথ বা ভ্যাজাইনা, যেটা ভ্যাজাইনাটা আমরা বাইরের থেকে ওপেনিংটা শুধু দেখতে পারি, আর বাদ বাকি সবই থাকে ভিতরের দিকে। ওকে, তারপরে এক্সটার্নাল অর্গান আমি পরে পড়াবো, আগে ইন্টারনাল অর্গান পড়াই। এরপরে হচ্ছে আমাদের এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের কাজ কি। রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রথম কাজ হচ্ছে
দুই পাশে দুইটা যে ওভারি থাকে, এটা মাসিকের মাঝখানে ডিম নিঃসরণ করে, এটা একটা বড় কাজ। আর এই ওভারি থেকে আমাদের মহিলাদের যে হরমোন সিক্রেশন হয়, এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন, এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন, যার কারণে মহিলা এবং পুরুষ আমরা আলাদা। ঠিক আছে, পুরুষের হলো টেস্টোস্টেরন হরমোন, মহিলাদের চেহারা আর পুরুষের চেহারা কি একরকমের না, সম্পূর্ণ আলাদা। অথচ আপনারা জন্মের পর কিন্তু জেনিটাল অর্গান বাদে আর কোনো অর্গান কিন্তু আলাদা থাকে না, চেহারা কোনো কিছুতেই বোঝা যায় না ছেলে না মেয়ে, শুধুমাত্র আমরা যৌন অঙ্গটা দেখেই বুঝতে পারি এ ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। এখন আপনাদের ছেলে মেয়ে যতই জামা কাপড় পরাই দিয়ে ছেলেদের পোশাক মেয়েদের পোশাক ছেলেরে পরলে আপনি দেখলেই বুঝতে পারবেন কোনটা ছেলে কোনটা মেয়ে, বোঝা যাবে না। তার মানে কি আমাদের আস্তে আস্তে শরীরের একটা গঠন না, একটা নির্দিষ্ট পর্যায়ে এসে হরমোন সিক্রেশনটা হচ্ছে, এবং যখন ওই যে একটা মেয়ে মিনিস্ট্রেশন শুরু হয়ে যায় তখন দুই পাশে দুইটা ওভারিতে হরমোন সিক্রেশনটা শুরু হয়ে যায়। তখন হরমোন সিক্রেশন হলে তখন মহিলাদের একটা ক্যারেক্টার তৈরি হয়ে যায়, আবার পুরুষের টেস্টোস্টেরন হরমোন একটা বয়সে এসে সিক্রেশন শুরু হয়ে যায়, তখন পুরুষের সম্পূর্ণ চেহারাটা আলাদা হয়ে যায়। দেখো মহিলাদের কোনো গোঁফ হয় না, হয় পুরুষের গোঁফ দাড়ি সব কিছু হয়। আবার মহিলাদের কণ্ঠটা আলাদা, পুরুষের কণ্ঠটা আলাদা। দূরের থেকে চোখ বেঁধে আপনারা রেখে দিলেও একটা পুরুষ একটা মহিলা কথা বললে আপনি বলতে পারবেন না কোনটা মহিলা কোনটা পুরুষ, এক নাকি সম্পূর্ণ আলাদা না। স্কিন, মহিলাদের স্কিন আপনি চোখ বেঁধে মহিলা আর পুরুষ দুইজনকে টাচ করবেন, বলে দিতে পারবেন আপনি কোনজন মহিলা কোনজন পুরুষ, কি পারবেন না। তার মানে কি আপনার অনেকগুলো আলাদা না। তারপরে মহিলাদের ব্রেস্ট বড় হচ্ছে, আপনার কি ব্রেস্ট বড় হয়েছে না। তারপরে মহিলাদের যে মানে কি বলা যায় মিনিস্ট্রেশনের কথা বাদ দিলাম, সেগুলো তো আপনার হলো। তাছাড়া এই যে বাহ্যিক দিক থেকে যে চেঞ্জগুলো আসে, এই চেঞ্জগুলো কিন্তু হরমোন সিক্রেশনের কারণে আসে। যখন একটা মেয়ের মিনিস্ট্রেশন শুরু হয়ে যায় তখন দুই পাশে দুইটা ওভারি এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন সিক্রেশন শুরু করে দিই, তখন একটা গ্রুপ মহিলা হয়ে যায় একটা গ্রুপ পুরুষ হয়ে যায়। এরপরে জন্মের সাথে সাথে কি কোনো দিন আলাদা করে দেখা গেছে যৌনাঙ্গ বাদে? আপনি একটা মানুষ একটা মেয়ে বা ছেলে জন্মগ্রহণ করার পরে যৌনাঙ্গ দেখতে দেবেন না, আপনি কি বলতে পারবেন নিখুঁতভাবে যে ওটা মেয়ে বা ছেলে? না, বোঝার কোনো সিস্টেম নাই। কিন্তু পরে কি আপনি বুঝতে পারবেন যখন ওদের বয়স 20 বছর হয়ে যাবে দুইজনেরই, তখন আপনার আর তাদের চেহারার দিকে তাকালেই বোঝা যাবে, তাদের গলার দিকে শুনলেই বোঝা যাবে, তাদের স্কিনের দিকে ধরলেই বোঝা যাবে, তাদের গঠন দেখলেই বোঝা যাবে, তাই না? তাহলে এই যে চেঞ্জগুলো করে, এই চেঞ্জগুলো করে তো হরমোন। তাহলে মহিলাদের যে হরমোনটা সিক্রেশন হয় এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন, সেটা কিন্তু এই ওভারি থেকে পায়। দুই পাশের যে ওভারি, এই ওভারি থেকে মাসিকের মাঝখানে ডিম নিঃসরণ সহ দুইটা হরমোন সিক্রেশন হয়, এটা হলো ওভারির কাজ। এরপরে হচ্ছে কি দুই পাশে দুইটা ফ্যালোপিয়ান টিউব আছে। এই ফ্যালোপিয়ান টিউবের কাজ কি? ফ্যালোপিয়ান টিউবের কাজ হলো মাসিকের মাঝখানে যখন ডিম নিঃসরণ হয় ওই ডিমটাকে ধরে এই পর্যন্ত পৌঁছে দেওয়া, ঠিক আছে। এবং আমাদের পুরুষের যে বীর্যপাত হয় এটা এইখানে দুই পাশে এভাম আর স্পাম একসাথে মিলিত হয়ে হিট করে জাইগোট তৈরি হয়, ভ্রূণ। এটা গাইনিতে পড়ানো হবে, ঠিক আছে, কিভাবে জাইগোট তৈরি হয়, কিভাবে মিনিস্ট্রেশন হয়, এগুলো সব গাইনিতে পড়ানো হবে। গাইনি যখন পড়ানো শুরু হবে, আমরা জাস্ট অ্যানাটমি পড়াচ্ছি, জাস্ট একটু স্বাভাবিকত ধারণা দিতেই হয় পরবর্তীর জন্য, নাহলে তো বুঝতে সুবিধা হবে না। এরপরে ইউটেরাসের কাজ কি? ইউটেরাসের কাজ হচ্ছে আমাদের যে মিনিস্ট্রেশন হয়, এই মিনিস্ট্রেশন হয় হলো ইউটেরাসের কারণে। ইউটেরাসের ভিতরে মানে এটা মিনিস্ট্রেশন সাইকেল যখন পড়ানো হবে তখন ব্রড স্পেকট্রামলি পড়ানো হবে। জাস্ট ইউটেরাসের কাজ আমাদের জানতে হবে, সেটা হলো মিনিস্ট্রেশন হওয়া এবং বাচ্চা ধারণ করা। আমাদের যে বাচ্চা ধারণ হয়, বা আমরা সবাই তো পৃথিবীতে আসছি ওই ইউটেরাসের মধ্য থেকেই জন্ম হয়ে, তাছাড়া তো বাইরের থেকে কোনো তৈরি হওয়ার কোনো সুযোগ ছিল না। কি আমরা সবাই এই ইউটেরাসের ভিতরেই ছিলাম একসময়, সবাই যার যার মার ইউটেরাসের ভিতরেই ছিল। তাহলে এই ইউটেরাসের ভিতরেই আমাদের প্রথম জায়গা, ঠিক আছে। এইখান থেকে একটা নির্দিষ্ট সময় বড় হওয়ার পরে যখন বাইরে বেরোনোর মতন 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ, ঠিক আছে, 9 মাস 7 দিন যখন পূর্ণ হয়, তখন হচ্ছে বাচ্চা বাইরে বেরোয় সারভাইভ করার মতো, টিকে থাকার মতন একটা পরিবেশ তৈরি হলে তখন উপরের থেকেই কল আসে যে ডেলিভারি হয়ে যায়, যেটা বাইরে থেকে টিকতে পারবে এই বাচ্চাটা। বোঝা যাচ্ছে কথা? তাহলে এই ইউটেরাসের ভিতরেই মূলত বাচ্চা বড় হয়। এরপরে বড় হওয়ার পরে আর ভেজায় না, তো আমরা জনিপথ তো
আমাদের বাচ্চা ডেলিভারি বা ইন্টারকোর্সের কাজে লাগে এই। তাহলে এই হলো ইন্টারনাল অর্গান, ঠিক আছে। এরপরে হলো এক্সটার্নাল অর্গান আছে, এক্সটার্নাল অর্গানটা পরে পড়াবো। এটা তাহলে অনলাইন বন্ধ করেন, অনলাইন বন্ধ করে দেন।